আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আমরা সাথে একজন ভাই আছে আজকে, জুয়েল ভাই। উনি কসোভো ছিল, কসোভো থেকে বর্তমানে ইতালিতে আসে আর কি। তো ওনার সাথে আজকে ভাবলাম যে কিছু কথা শেয়ার করি বা আপনাদের সামনেও কিছু কথাও তুলে ধরি আর কি। যারাই ভাবতেছেন যে ইউরোপের নন সেনজেন দেশ কসোভোতে আসবেন, যেহেতু ভাই কসোভোতে ছিল, ঠিক কিনা জুয়েল ভাই? সো ভাইয়ের সাথে কিছু কথা শেয়ার করবো এবং পাশাপাশি আপনাদেরও জানতে পারবেন। সো যাই হোক, আমরা শুরু করি। সো জুয়েল ভাই, কী অবস্থা আপনার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনি বাংলাদেশ থেকে কসোভোতে আসছেন, তাই না? জি জি বাংলাদেশ থেকে যে কসোভোতে আসছেন, আপনার কত টাকা লাগছিল একটু যদি বলেন। ভাই, আমার অ্যাকচুয়ালি লাগছিল হচ্ছে 7 লাখ টাকা। আমার কিছু কলিগ আছে, ওদের কাছ থেকে 9 লাখ টাকাও করে নিয়েছিল, আর আবার 8 লাখ টাকাও লাগছিল। মানে বিভিন্ন পার্সন আবার তার মানে আপনার কসোভো থেকে বাংলাদেশ থেকে কসোভো আসতে টোটাল 7 লাখ টাকা খরচ হয়েছে নাকি, সব প্রসেসিং এভরিথিং মিলে? সব মিলে। তো যাই হোক, ভাইয়ের বাংলাদেশ থেকে কসোভোতে আসতে 7 লাখ টাকা খরচ হচ্ছে। কসোভো হচ্ছে ইউরোপের নন সেনজেন একটা দেশ। তো আপনি কসোভোতে এসে কী কাজ করতেন, বা আপনার যে দালালে বইলে আনছে সব কিছুর সাথে একটু কথা বলেন। দালালে যে বইলে আনছে কসোভোতে এসে কী কাজ করবেন বা কী কাজ করছেন ওইটা বলেন। আমাদের দালাল যা বলছে সব কিছু প্রপারলি একদম ঠিক ছিল। আচ্ছা। কসোভোতে বর্তমান যে যাই বলুন, বেশিরভাগই হচ্ছে কনস্ট্রাকশন কসোভোতে সেক্টর ছাড়া কসোভোতে জব ভ্যাকেন্সি নাই। আমি নিজে দেখছি, এই জন্য আগে বললাম। এখন অনেকেই অনেক কিছু বলে, যেমন ফুড ডেলিভারির কথা বলে, কিন্তু আসলে ভাই ফুড ডেলিভারি কসোভোতে হয় না। তো আপনি কত টাকা স্যালারি পেতেন কনস্ট্রাকশনে, কত ঘন্টা ডিউটি করতেন? আমার বেসিক স্যালারি ছিল 500 ইউরো, আর ওভারটাইম ছিল। সপ্তাহে 5 দিন ডিউটি ছিল, 1 দিন ওভারটাইম ছিল। সব কিছু মিলাই আমাদের 650 ইউরো মতন আসবে। মানে ওভার টাইম এভরিথিং সব কিছু মিলে? তো আপনার যে থাকার জন্য তো কোম্পানি অ্যাকোমোডেশন দিত? হ্যাঁ হ্যাঁ, থাকার জন্য। আর খাওয়ার যে খরচাটা কত আসতো মাসে? আবার আমার শুধুমাত্র রাতের খাবারটা আমার নিজেকেই বের করা লাগতো। সেটা হচ্ছে আমার মিনিমাম 50 ইউরোর মতন খরচ হতো মাসে? মাসে। আচ্ছা, শুধু রাতের খাবারটা আপনারা খাইতেন, আর দিনের যে খাবার, নাস্তা আর দুপুরের খাবার কোম্পানি বহন করতো? যাই হোক, তো বাইরের কসোভো থেকে শুনলেন যে কসোভো থেকে কনস্ট্রাকশন সেক্টরে আইসা প্রায় 7-8 লক্ষ টাকা খরচা করে আসার পরে উনি 600 ইউরো স্যালারি পাইতে, সব মিলে আর কি। তাই হচ্ছে, এবং কসোভোর যে সুযোগ সুবিধাগুলা বা সমস্যাগুলা, একটা নন সেনজেন দেশে কীরকম সুযোগ সুবিধা আপনি পাইছেন, আপনার তো অনেক দিন থেকে আসছেন, জি জি। এবং কীরকম সমস্যা ফেস করছেন এই সম্বন্ধে যদি একটু বলেন। কসোভোতে আসলে যেমন সুযোগও আছে তেমন অসুবিধাও আছে। সব দিক দিয়ে মিলাই, যেমন অসুবিধার কথাই আগে বলি। কসোভোতে আসতে পারে আপনার সর্বপ্রথম যে অসুবিধা হবে সেটা হচ্ছে আপনি কোম্পানি ঠিক মতো পাবেন না। কোম্পানি পাওয়া যায় না? কোম্পানি পাবেন না। আচ্ছা। আপনার ওইখানে আসতে পারে দেখা যাচ্ছে যে আপনার সাপ্লাই কোম্পানি বেশি থাকে। আপনার যদি কপালে ভালো থাকে, অন্য একটা কোম্পানি রিসিভ করে নিয়ে যাবে। দেন যদি কপালে যদি না থাকে, তাহলে একটা হোটেলে রাখবে, তারপরের দিন আপনার গেম মেরে অন্য দেশে মুভ করতে হবে। এটাই আর কি, এটাই হচ্ছে ফার্স্ট অসুবিধা। আর আপনি কসোভোতে যে স্যালারির কথা বলবে কোম্পানি, সেই স্যালারিটা দেবে না। কারণ আমার আশপাশে অনেক বাঙালি ছিল, ওদের বলছিল 500 ইউরোর কথা, কিন্তু এসে দিচ্ছে হচ্ছে যে 320 ইউরো, 350 ইউরো, সর্বোচ্চ 400 ইউরো। আমাদের একটু বেশি দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিটা মোটামুটি ভালো ছিল, খারাপ বলবো না, খুবই ভালো ছিল। কিন্তু আমাদের কোম্পানির যে মানুষগুলো ছিল সেগুলোর ব্যবহার খুবই বাজে ছিল। এই জন্যই আমি ইটালিতে পাই দিছি। মানে অল অফ দ্য কসোভো আপনি যদি করেন, কসোভোর মানুষ কীরকম? কসোভোর মানুষ খুবই ভালো, খুবই আন্তরিকতা, সবাই খুবই ভালো। মানে কোম্পানিগুলো বাজে বিহেভ করে? হ্যাঁ, কোম্পানিগুলো খুবই বাজে। যাই হোক, আপনি তো কসোভোর মানুষ দেখতে আসেন না, আপনি তো আসেনি ইউরোপে 2-1 টাকা ইনকাম করবেন, পাশাপাশি ইউরোপের স্ট্রং একটা পেপারসের জন্য বা কাগজপত্রের জন্য। জি জি। সো যেহেতু কসোভো নন সেনজেন দেশ, ওখানে তো স্ট্রং কাগজপত্র আশা করা যায় না। আর নন সেনজেন দেশের নাগরিকত্ব পাইলেও তেমন একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না, তাই নাকি? না, ওইরকম কোনো ফ্যাসিলিটি। তো যার জন্য বাইরে ইতালিতে চলে আসছে আর কি। যাই হোক, আপনার কসোভোর কাহিনী গেল, এখন আপনি কসোভোর থেকে ইতালি আসতে আপনার কত টাকা খরচ হয়েছে এটা আগে বলেন। আমার কসোভো থেকে ইটালি আসতে টোটালি প্রায় 4 লক্ষর মতনই গেছে গেমে। গেমে। কসোভো 8 লক্ষ আর ইতালি 4 লক্ষ, 12 লক্ষ টাকা টোটাল আপনার খরচ হয়েছে। গেমে যে আসছেন কীরকম, কোন কোন দেশ পাড়ি দিয়ে আসছেন? এই গেমের কথা আমি আসলে না বলি ভাই, অনেক কষ্ট ভাই। আসলে যে আসবে সেই বুঝতে পারবে যে কত কষ্ট। শীত
শীতের মধ্যে আসছি, হ্যাঁ আমাদের শীতের মধ্যে যে কত পরিমাণ কষ্ট ছিল রে ভাই, আসলে বলার মতো না। যেমন আমি প্রথমে আসছি সার্বিয়া। সার্বিয়া আসলে আমরা কসোভো থেকে লাস্ট বর্ডার পর্যন্ত নিয়ে আসছে গাড়িতে, ওইখান থেকে সার্বিয়া পাহাড় পাড়ি দিয়ে আর কি বসনিয়া আচ্ছা বসনিয়া সীমান্তে একটা লেক আছে, সেই লেকে অনেক কুমির আছে, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না, অনেক কুমির। সেই কুমির আপনি যদি নিজের চোখে কুমির দেখেন তাহলে আপনি মনে হয় না যে ওই ওই লেকের মধ্যে পাড়ি হবে ওইখানে, এত কুমির। তারপর আলহামদুলিল্লাহ আমি পার হয়ে গেছিলাম। তারপর ওইখান থেকে যা দালালের বাসায় ছিলাম, দালালের বাসায় থাকার পর ওইখানে টাকা পয়সা লেনদেন করার পর তারপরে সে আমরা আবার গেমের উদ্দেশ্যে বের হই। ওইখান থেকে আমরা বসনিয়ার জঙ্গলে ছিলাম, মোটামুটি 4 ঘন্টার মতন ছিলাম। তারপর ওইখান থেকে একটা খাল ছিল, ওই খাল পাড়ি দিয়ে আমরা ক্রোয়েশিয়াতে গেছিলাম। আচ্ছা, ক্রোয়েশিয়াতে ঢুকছেন? জি জি। ক্রোয়েশিয়া ঢোকার পরে তখন মানে সকাল হয়ে গিয়েছিল, এই জন্য আর কি আমাদের একটা জঙ্গলের মধ্যে 12 ঘন্টা থাকতে হয়েছিল। তারপর কি ক্রোয়েশিয়ান পুলিশ আপনাদেরকে ধরে নাই? ক্রোয়েশিয়ার পুলিশ তখন আমাদের ধরেনি, কারণ তখন ধরলে আমাদের ডিপোর্ট করে দিতে হচ্ছে বুঝলেন। এই জন্য আর কি আমরা সেফলিভাবে আমাদের ওইখানে ঘুমাইছিলাম। সাথে ডঙ্কার ছিল 3টা। আচ্ছা এখন ওইখান থেকে আমাদের যেই সন্ধ্যা হয়ে গেছিল তখন একটা মাইক্রোকে সুন্দরভাবে উঠে আমরা জাগরিবে চলে আসি, ক্রোয়েশিয়ার ক্যাপিটাল ছিল। আচ্ছা, ক্যাপিটাল সিটি জাগরিব। ওইখানে আসার পর তারপরে ওইখান থেকে আমাদের পুলিশে ধরে আমাদের যেখানে নিয়ে যায়। তারপরে আচ্ছা, আরেকটা কথা আপনারা জিজ্ঞেস করি, আমি তো ক্রোয়েশিয়াতে ছিলাম আর কি, আমি ক্রোয়েশিয়াতে অনেক দিন ছিলাম, যাই হোক এখন ইতালিতে আছি। তো ক্রোয়েশিয়ার অনেক দালালে অনেক কিছু বলে ক্রোয়েশিয়া নিয়ে, খুব ভালো ভালো কথা বলে বুঝছেন, ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া ওই। আমি থেকে আসছি, আমি জানি। সব কিছু বাদ দেওয়া, ক্রোয়েশিয়ার যে পুলিশে আপনাদেরকে ধরছিল না, পুলিশের বিহেভিয়ারটা কীরকম, বা পুলিশ কীরকম মনে হয়েছে? একদমই বাজে। মানে পৃথিবীতে যদি জঘন্যতম পুলিশ থাকে ইউরোপের মধ্যে তাহলে সেটা হচ্ছে ক্রোয়েশিয়ান পুলিশ। একদম রাইট, কারণ ক্রোয়েশিয়ান পুলিশ হচ্ছে একদম বাজে। আর তাদের যে মানে ক্রোয়েশিয়ার ভিতরে যদি আসার পরে কোনো সমস্যায় পড়েন আপনারা আর পুলিশের হেল্প চান, আপনি ওই হেল্পটা সঠিক প্রপারলি পাইবেন না আর কি। মানে সঠিক ডকুমেন্ট থাকা সত্ত্বেও ক্রোয়েশিয়ান পুলিশরা হেল্প করতে চায় না আর কি। ভাই সেই জেলখানায় ছিলাম, জেলখানায় আমাদের খাবার পর্যন্ত দেয় না পুলিশ, ক্রোয়েশিয়ান পুলিশ। যাই হোক, তারপর ক্রোয়েশিয়া থেকে আপনারা কেউ কোথায় আসেন? স্লোভেনিয়া। ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া আসি, অবশ্যই আবারও ধরা খাইছিলাম। তখন আমাদের হাতে ডকুমেন্ট ছিল, ওই জন্য আর কি ব্যাগ পাঠাই নাই। এখান থেকে আবার গেম মানে একটা খাল পাড়ি দিয়ে আমরা এসে স্লোভেনিয়াতে চলে আসি। স্লোভেনিয়াতে আসার পর তারপর আবার পুলিশের নিজেই ধরা দিই। ধরা দেওয়ার পরে ওই পুলিশের জেলখানায় থাকি একবার। তারপরে দিন সকালে আমাদের ক্যাম্পুর থেকে ভাই অনেকেই বলে যে স্লোভেনিয়া আসলাম মানে ইতালি চলে আসলাম, তখন আসলে আমরা স্লোভেনিয়া থেকে ইতালি আসার পথে অন্তত 4 বার ধরা গেছে পুলিশেরা। তারপরে বুঝতেছেন 4 বার মানে 4 দিন, এমন একটা অবস্থায় হয়েছিল। তারপরে আমরা ভাবছিলাম যে স্লোভেনিয়াতেই থেকে যাই, ইতালি আর ঢুকবো। আল্লাহর রহমতে আবার লাস্টে চলে আসছে। স্লোভেনিয়া, আমি শুনছি যে স্লোভেনিয়ার পুলিশরা নাকি অনেক ভালো। খুবই ভালো। ওইটা সম্বন্ধে একটু বলেন। একদমই খুবই ভালো। স্লোভেনিয়ার পুলিশরা অনেক আন্তরিক, তাই না? খুবই আন্তরিক। যাই হোক, পরে স্লোভেনিয়ার থেকে কতবারের গেমের মতো ইতালি ঢুকতে পারছেন, স্বপ্নের দেশ ইতালিতে? যাই হোক, স্লোভেনিয়া থেকে 5 বার গেম মারার পরে বাইয়ে সফল হয়েছে, জুয়েল বাইয়ে সফল শেষ পর্যন্ত 5 বারের মাথায় উনি ইতালিতে প্রবেশ করতে পারছে আর কি। যাই হোক, এখন আপনি ইতালিতে আছেন, ইতালিতে আসছেন 1 সপ্তাহ হয়েছে না? 10 দিন হয়েছে। ইতালির নেপোলি সিটিতে আছেন আপনি। আপনার কি মনে হয় ইতালির নেপোলি সিটিটা কি মনে হয় একটু বলেন? কি বলবো, এইখানে এসে পুরো দেখছি যে ঢাকা আমাদের বাংলাদেশ, আর কিছু না, ফুল বাংলাদেশ। যাই হোক, বাইরে বলতে চাইতেছে না, আমি ইতালির নেপোলিতে আছি অনেক দিন। তবে ইতালিতে অনেক বাংলাদেশিরাই আছে, যারা অনেকে দেখা গেছে ভালো আছে, অনেকে খারাপ আছে। তবে ইতালির নেপোলি সিটি হচ্ছে মনে করেন যে একবারে বাংলাদেশের মতো, পরিবেশ তেমন একটা ভালো না। নেপোলি মনে করেন যে নর্মাল সিটি আর কি। নেপোলিতে সব ইলিগেল লোক বা অবৈধ লোক ইতালির নেপোলিতে বসবাস করে। ইতালির নেপোলি সিটির মানে যদি আপনি মনে করেন যে ইতালির নেপোলিতে আইসা ইউরোপের ফিল নেবেন, তো এটা একদম বোকামি, তাই না? তো যাই হোক, এই ভাইয়ে কসোভো থেকে, বাংলাদেশ থেকে আসছে কসোভোর থেকে আসছে সার্বিয়ার থেকে আসছে বসনিয়ার থেকে আসছে হচ্ছে
ক্রোয়েশিয়ার থেকে স্লোভেনিয়ার থেকে ইতালি। তো ওনার কাছ থেকেই শুনলেন যে ইতালি কত কষ্ট করে 12-14 লক্ষ টাকা খরচা করার পরে, কত কষ্ট করার পরে উনি ইতালিতে ঢুকতে পারছে আর কি। সো এরকমভাবে আর মানে কেউ আসবেন না। যদি ভালোভাবে আসার ইচ্ছা থাকে ইতালিতে, তো আপনি একটা সেনজেন দেশে দিয়ে ইতালিতে খুব ভালোভাবে আসতে পারেন, অথবা ভিসা নিয়ে যদি আসেন এটা হচ্ছে বেস্ট অপশন। তো যাই হোক, পরবর্তীতে যদি আপনাদের কমেন্টে আরও কিছু প্রশ্ন তাইকা থাকে বা আরও কিছু আপনাদের জানার থাকে, কমেন্টে অবশ্যই জানাইবেন। ভাইয়ের কাছ থেকে আবারও আমি কিছু কথা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, আর আপনার মূল্যবান মন্তব্যগুলো প্রকাশ করবেন ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।